আসসালামু আলাইকুম। সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের শ্রেণী কার্যক্রমে তোমাদের সঙ্গে রয়েছি আমি পারভিন আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ। সবাইকে হেমন্তের নবান্ন উৎসবের শুভেচ্ছা জানিয়ে আজকের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় প্রথম, হিসাব বিজ্ঞান পরিচিতি, লেকচার 4। অর্থাৎ এই অধ্যায়ের উপর আজকে চতুর্থ ক্লাস হচ্ছে। এর আগে 3টি ক্লাস হয়েছিল। আশা করি তোমরা সবাই সেই ক্লাসগুলি উপভোগ করেছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞানে লুকা প্যাসুইলির অবদান এবং দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে তোমরা একজনের ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি হলো হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসুইলি। তাকে হিসাব বিজ্ঞানের জনক বা দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং বলা হয়। আমরা এখন এই লুকা প্যাসুইলি সম্পর্কে জানব। এখন আমরা জানব হিসাব বিজ্ঞানী লুকা প্যাসুইলির অবদান, অর্থাৎ কন্ট্রিবিউশন অফ লুকা প্যাসুইলি ইন অ্যাকাউন্টিং। লুকা প্যাসুইলির পুরো নাম ছিল ফ্রা লুকা বার্টিলোমিও ডি প্যাসুইলি। ওনার পিতার নাম বার্টিলোমিও প্যাসুইলি। ওনার জন্মস্থান স্যান সেপোলক্রো, যা ইতালির প্রাণকেন্দ্রবিন্দু পেরুগিয়া শহরের 60 কিলোমিটার দূরে অবস্থিত। ওনার জন্ম 1445 সাল সম্ভাব্য, তবে উইকিপিডিয়ার তথ্য মতে 1447 সাল ওনার জন্ম। ওনার মৃত্যু হয় 19 জুন 1517 সাল, এটাও সম্ভাব্য। ওনার জাতীয়তা ছিল ইতালিয়ান, অর্থাৎ উনি ছিলেন ইতালির নাগরিক। উনি হিসাব বিজ্ঞানের উপর সর্বপ্রথম বই রচনা করেছেন। সেই বইটির নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন অ্যাট প্রপোর্শনালিটা। আমরা এখন লুকা প্যাসুইলির সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে জানব। লুকা প্যাসুইলি অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেননি। বাল্যকাল থেকেই জীবিকার প্রয়োজনে বিভিন্ন ব্যক্তির আশ্রয় গ্রহণ করেন। তিনি স্যান সেপোলক্রো শহরে পাইরো ডেলা ফ্রান্সিসকা মালিকানাধীন একটি স্টুডিও এবং ওয়ার্কশপে কাজ করেন। এ ব্যক্তির নিকটে এসে তার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটে এবং গণিতের প্রতি তার আগ্রহ এবং মেধার বহিঃপ্রকাশ ঘটে। পাইরো একজন বিখ্যাত লেখক ও শিল্পী ছিলেন। তার এই জ্ঞান লুকা প্যাসুইলিকে দারুণভাবে প্রভাবিত করে। মেধাবী লুকা প্যাসুইলি গণিতের উপর প্রচণ্ড আগ্রহ থাকায় অল্প সময়ের মধ্যে তিনি গণিতের উপর পারদর্শিতা অর্জন করেন। তিনি পরবর্তীতে স্যান সেপোলক্রো হতে ইতালির ভ্যানিস শহরে জীবিকার জন্য গমন করেন। ভ্যানিসের গ্রুটিকা জেলার বিখ্যাত ব্যবসায়ী অ্যান্টোনিও রোমপিয়াজো ব্যবসার দেখাশোনার কাজ গ্রহণ করেন। লুকা প্যাসুইলির দূরদর্শিতা ও গণিতের উপর দক্ষতা দেখে অ্যান্টোনিও তার 3 পুত্র সন্তানকে পড়ানোর জন্য তাকে গৃহশিক্ষক নিয়োগ দেন। লুকা প্যাসুইলি একদিকে ব্যবসা দেখাশোনা করেন, অন্যদিকে শিক্ষকতা করায় ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ ও গণিতের উপর আরও বাস্তব জ্ঞান অর্জন করেন। 1470 খ্রিস্টাব্দের 25 বছর বয়সে প্রথমে তিনি বীজগণিতের উপর একটি বই রচনা করেন এবং তিনি তার ছাত্রদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। অ্যান্টোনিওর মৃত্যুর পর তিনি অনুভব করেন উচ্চশিক্ষার জন্য তার রোম শহরে যাওয়া প্রয়োজন এবং তিনি রোম শহরে যাত্রা শুরু করেন। তিনি রোম শহরে পাপাল সেন্সরি সেক্রেটারি লিওন ব্যাটিস্টা আলবার্টি বাসায় আশ্রয় গ্রহণ করেন। সেক্রেটারি আলবার্টি বুঝতে পারলেন লুকা প্যাসুইলি একজন উন্নত মানের গণিতবিদ এবং প্রখর মেধাসম্পন্ন ব্যক্তি। আলবার্টি তাকে ঈশ্বর তত্ত্বের উপর লেখাপড়া ও ধর্মপ্রচারের সুযোগ করেছেন। লুকা প্যাসুইলি খুব অল্প সময়ের মধ্যে ঈশ্বর তত্ত্বের উপর দক্ষতা ও ধর্মপ্রচারে পণ্ডিত ব্যক্তিতে পরিণত হন। 1472 খ্রিস্টাব্দে আলবার্টির মৃত্যুর পর লুকা প্যাসুইলি পপের দায়িত্ব পালন করেন। লুকা প্যাসুইলি 1475 খ্রিস্টাব্দে পেরুগিয়া বিশ্ববিদ্যালয় হতে গণিতের লেকচারার হিসেবে যোগদান করেন।
তিনি এ সময় পাটিগণিত ও বীজগণিতের শিক্ষাদানের উপর দক্ষতা অর্জন করেন এবং তিনি শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় পুস্তক রচনা করেন, যা ইয়ুথ অফ পেরুগিয়া নামে উৎসর্গ করেন। তিনি পেরুগিয়া বিশ্ববিদ্যালয়ে 6 বছর শিক্ষকতা করেন। তার সাথে এ সময় আরবিনো রাজার সাথে পরিচয় ঘটে এবং রাজার পুত্র সন্তানের গৃহশিক্ষক নিযুক্ত হন। তিনি এরপর নিজ বাসস্থান সেলসেপোলক্রো ফিরে আসেন। নিজ শহরের অধিবাসীরা তার গণিত ও ধর্ম বিষয়ক জ্ঞানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তার নিকট থেকে শিক্ষা গ্রহণে বয়কট করেন। অতঃপর 1486 খ্রিস্টাব্দে তিনি পেরুগিয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বানে পুনরায় যোগদান করেন এবং ম্যাজিস্টার মিনিং মাস্টার অর্থাৎ ফুল প্রফেসরশিপ প্রদান করা হয়। 1494 সালে 49 বছর বয়সে তার জীবনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এই ঘটনা বিশ্বের রেনেসাঁর নায়কে পরিণত হয়। লুকা প্যাসিওলি তার বাল্য জীবনে ব্যবসা বাণিজ্য দেখাশোনা, গৃহশিক্ষকতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও পপের দায়িত্ব পালন ইত্যাদি কর্মময় জীবনের সঞ্চিত অভিজ্ঞতা, বাস্তব জ্ঞান এবং দক্ষতার আলোকে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শন অ্যাট প্রপোর্শনালিটা নামক ইতালি ভাষায় একটি বই প্রকাশ করেন। বইটি 5টি খণ্ডে বিভক্ত ছিল। এই বইয়ের তৃতীয় খণ্ড দ্য কম্পিউটিস অ্যাট স্ক্রিপ্টাস এ হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি ব্যাখ্যা করা হয়। লুকা প্যাসিওলি প্রথম ব্যক্তি যিনি বর্তমান আধুনিক হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন লিপিবদ্ধকরণ, খতিয়ান, বার্ষিক চূড়ান্ত হিসাব প্রস্তুতকরণ ইত্যাদি বিষয়ে 36টি অধ্যায় আলোচনা করেন। এজন্যই তাকে হিসাব বিজ্ঞানের জনক বা দ্য ফাদার অফ অ্যাকাউন্টিং বলা হয়। 1494 খ্রিস্টাব্দে গুটেনবার্গ প্রেস সর্বপ্রথম বইটি প্রকাশ করেন। বর্তমানে বইটি বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। 1494 খ্রিস্টাব্দ হতে আজ পর্যন্ত প্রায় 500 বছর দুতরফা দাখিলা পদ্ধতিকে বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে স্বীকৃত হয়ে আসছে। কালের ধারাবাহিকতায় সমাজ, রাষ্ট্রের পরিবর্তন, শিল্প বিপ্লব, অর্থনৈতিক কর্মকাণ্ডের জটিলতা, সর্বোপরি লুকা প্যাসিওলির দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ সহজতর এবং হিসাব বিজ্ঞান উন্নয়নের জন্য বিশ্বের হিসাব বিজ্ঞানীগণ এখনো কাজ করে যাচ্ছেন। এখন আমরা আসব লুকা প্যাসিওলি কর্তৃক আবিষ্কৃত দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। হিসাব বিজ্ঞান হলো হিসাবের বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের ভিত্তি রচনা করে দেয় হিসাব। হিসাব রূপ লাভ করে আর্থিক লেনদেন থেকে, আর আর্থিক লেনদেনকে হিসাবে রূপদান করার ক্ষেত্রে রূপকারের ভূমিকা পালন করে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগের দ্বারাই আধুনিক হিসাব রক্ষণ ব্যবস্থা পরিপূর্ণতা লাভ করে। হিসাব রক্ষণের একমাত্র পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম হল দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। প্রতিটি লেনদেনের মধ্যে যুক্ত বা অন্তর্ভুক্ত থাকে কোনো ব্যক্তির সাথে ব্যক্তির আদান প্রদান, সম্পত্তি ও দায়ের হ্রাস বৃদ্ধি অথবা আয় ও ব্যয়ের হ্রাস বৃদ্ধি। লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত ব্যক্তি বা হিসাব খাতকে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে দুটি পক্ষ বা হিসাব খাত। এই দুটি পক্ষ বা হিসাব খাতের একটি পক্ষ বা একটি হিসাব খাতকে ডেবিট বা গ্রহীতা এবং অন্য পক্ষ বা অন্য হিসাব খাতকে ক্রেডিট বা দাতা হিসেবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয়। এজন্য এই পদ্ধতিতে লেনদেনের দ্বৈত সত্তা হিসাব বহিতে যথাযথভাবে লিপিবদ্ধ হয়। 1494 সালে ইতালির গণিত বিশেষজ্ঞ লুকা প্যাসিওলি তার বিখ্যাত গ্রন্থে এই সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ দেখান, যেটা আমরা একটু আগেই আলোচনা করেছি। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের মূল প্রতিপাদ্য বিষয় হল ব্যবসা সংক্রান্ত কোনো লেনদেনকে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা। হিসাব রক্ষণের ক্ষেত্রে আমরা আরও একটি অবৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার করা হয়, যেটা লক্ষ্য করে থাকি, যাকে বলা হয় একতরফা দাখিলা পদ্ধতি বা সিঙ্গেল এন্ট্রি। এই পদ্ধতিতে লেনদেনের দুটি পক্ষকে লিপিবদ্ধ করা হয় না। ব্যবসায়ী তার সুবিধামতো লেনদেনের যে কোনো একটি পক্ষকে হিসাবভুক্ত করে। এই পদ্ধতিতে নির্ণীত ব্যবসায়ের আর্থিক ফলাফল নির্ভরযোগ্য নয়।
এজন্যই দুতরফা দাখিলা পদ্ধতি বিশ্বের সর্বত্র গ্রহণযোগ্য ও স্বীকৃত বিধায় দুতরফা দাখিলা পদ্ধতির জয়যাত্রা অব্যাহত। এখন আমরা আসব দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথা। ডাবল এন্ট্রি বা দুতরফা দাখিলা পদ্ধতি হলো কোনো লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত দুটি পক্ষ যা হিসাব খাতের একটিকে সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট করা হয় এবং অন্য পক্ষ বা খাতকে উক্ত সমপরিমাণে ক্রেডিট করা হয়, অর্থাৎ গ্রহীতা পক্ষকে ডেবিট এবং দাতা পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা হয়। এক্ষেত্রে ডাবল এন্ট্রি দ্বারা কিন্তু দ্বিগুণ লিখন বোঝায় না, এটা হিসাব রক্ষণের একটি পদ্ধতি, অর্থাৎ লেনদেন একটি কিন্তু লেনদেনের পক্ষ দুটি। ডাবল এন্ট্রি দ্বারা দুটি পক্ষকে একই সময়ে একই সাথে গ্রহীতা পক্ষকে ডেবিট করা হয় এবং দাতা পক্ষকে ক্রেডিট করা হয়। এক্ষেত্রে ডাবল এন্ট্রি দ্বারা দুবার লিখন হচ্ছে, তবে এক পক্ষকে দুবার লিখন হচ্ছে না, বরং দুপক্ষকে একবার করে দুবার লিখন করা হচ্ছে। লেনদেনের এই প্রকৃতিকে দ্বৈত সত্তা বলে। প্রতিটি লেনদেনের মধ্যে দুটি পক্ষ বা দুটি হিসাব খাত বিদ্যমান, যার দুটি পক্ষের মধ্যে এক পক্ষ প্রাপ্ত সুবিধা গ্রহণ করে এবং অন্য পক্ষ প্রদত্ত সুবিধা গ্রহণ করে। এখন আসব এই দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে হিসাব বিশারদগণ কি মনে করেন। প্রথমে আসি কার্টার কি মনে করেন। কার্টারের মতে এভরি ডেবিট মাস্ট হ্যাভ এ করসপন্ডিং ক্রেডিট অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ প্রতিটি ক্রেডিট দাখিলার জন্য সমপরিমাণ টাকার অঙ্কের ডেবিট দাখিলা হবে। অন্যদিকে বুক, পালমার অ্যান্ড আলসার এর মতে ডাবল এন্ট্রি সিস্টেম ইজ এ প্রসেস অফ রেকর্ডিং বোথ ইফেক্টস অফ এ গিভেন ট্রানজ্যাকশন ইন অর্ডার টু প্রেজেন্ট এ কমপ্লিট পিকচার, অর্থাৎ প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা লিপিবদ্ধ করে কারবারের প্রকৃত আর্থিক অবস্থা তুলে ধরার প্রক্রিয়াই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা আসব দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি। হিসাব শাস্ত্রের দুতরফা দাখিলা পদ্ধতি কতগুলি মূলনীতির উপর প্রতিষ্ঠিত। এই মূলনীতিগুলি হচ্ছে পৃথক সত্তা, দুটি হিসাব খাত, লেনদেনের দাতা গ্রহীতা নির্ণয়, সমপরিমাণ এবং মোট ডেবিট এবং ক্রেডিটের পরিমাণ। এ পর্যায়ে আলোচনা করব দুতরফা দাখিলা বলতে দ্বিগুণ কাজ বোঝায় কি, অর্থাৎ ডাজ ডাবল এন্ট্রি মিনস ডাবল ওয়ার্ক, অর্থাৎ যেহেতু আমরা এখানে একটা শব্দ পাচ্ছি দুতরফা মানে ডাবল, তাহলে কি এখানে কাজটা কি দুইবার করা হচ্ছে, এটা কি আমরা বুঝতে পারছি? তাহলে এ বিষয় সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রতিটি লেনদেনের মধ্যে সংশ্লিষ্ট থাকে দুটি পক্ষ, একটি পক্ষ দাতা এবং অন্য পক্ষ গ্রহীতা। দুতরফা দাখিলা পদ্ধতি হলো উক্ত গ্রহীতা পক্ষকে ডেবিট এবং দাতা পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করা। এক্ষেত্রে একই সঙ্গে দুটি কাজ করা হচ্ছে, কিন্তু একটি কাজ দ্বিগুণ বা দুইবার করা হচ্ছে না। এক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি, যেমন হিমুর নিকট 20,000 টাকার পণ্য ধারে বিক্রয় করা হলো। তো এই লেনদেনটিতে আমরা দুটি পক্ষ পাবো, যার একটি পক্ষ হচ্ছে প্রাপ্য হিসাব বা অ্যাকাউন্টস রিসিভেবল এবং অপর পক্ষ হচ্ছে বিক্রয় হিসাব বা সেলস। এখন দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী এই লেনদেনটি হিসাবভুক্ত করা হয় এইভাবে। কিভাবে? প্রাপ্য হিসাব বা হিমো হিসাব ডেবিট, ব্র্যাকেটে আমি হিমো নামটা লিখে দিলাম, আর বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করছে আরেক পক্ষ সুবিধা প্রদান করছে। এক পক্ষ ডেবিট, অপর পক্ষ ক্রেডিট, এবং দেখো ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ সমান। তাহলে এখানে আমরা দেখছি যে উপরোক্ত উদাহরণটিতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাপ্য হিসাবকে ডেবিট এবং বিক্রয়কে ক্রেডিট করা দ্বারা দুটি কাজ সম্পূর্ণ করা হচ্ছে, কিন্তু সেগুলো পৃথক পৃথক কাজ। অর্থাৎ লেনদেনের মধ্যে প্রাপ্য হিসাব গ্রহীতা তাকে একবারই ডেবিট করা হচ্ছে, অন্যদিকে বিক্রয় হিসাবকে একবারই ক্রেডিট করা হচ্ছে। প্রাপ্য হিসাব এবং বিক্রয় হিসাব কোনোটিরই দুবার কাজ হচ্ছে না। এক্ষেত্রে লেনদেনের পরিপূর্ণ অবস্থাকেই হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হচ্ছে। হিসাব শাস্ত্রে যেহেতু লেন এবং দেনকে হিসাবভুক্ত করা হয়, সেহেতু লেনদেনের যে কোনো এক পক্ষকে হিসাবভুক্ত করতে হলে অবশ্যই দুটি পৃথক লিখন দ্বারাই সেটা লিপিবদ্ধ করতে হয়।
সেক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতি দ্বারা দ্বিগুণ কাজ করা বোঝায় না, বরং হিসাব রক্ষণের পরিপূর্ণতা এনে দেয়, যেটা আমরা এই উদাহরণের মাধ্যমে স্পষ্টই বুঝতে পারলাম। অর্থাৎ এখানে প্রাপ্য হিসাবকে কিন্তু একবারই লিপিবদ্ধ করা হলো এবং বিক্রয় হিসাবকেও কিন্তু একবারই লিপিবদ্ধ করা হলো। তাহলে আজ এই পর্যন্তই। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? আমরা আলোচনা করলাম হিসাব বিজ্ঞানে লুকা প্যাসিওলি কি অবদান রেখেছেন সেই সম্পর্কে এবং দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। আশা করি তোমরা আজকের পাঠের বিষয়বস্তু আয়ত্ত করতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে হিসাব সমীকরণ বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালাম।